যারা যারা ইউজিসি নেট কোয়ালিফাই করবে বলে ভাবছো বা নেট সেট দেবে বলে ভাবছো, তাদের মধ্যে একটা প্রশ্ন আসে বারবার যে নেট সেট কোয়ালিফাই করলে আদতে কি কোনো সরকারি চাকরি পাওয়া যায়, বা সরকারি সেক্টরের ক্ষেত্রে কোন কোন অপরচুনিটি রয়েছে যেগুলো তোমাকে জানতে হবে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি বলতে চলেছি যে ইউজিসি নেট বা সেট কোয়ালিফাই করে গভর্নমেন্ট সেক্টরেও কোন কোন জায়গায় তুমি যেতে পারবে বা গভর্নমেন্ট সেক্টরে কোন কোন অপরচুনিটি রয়েছে। শুধুমাত্র যে যারা টিচার হতে চায় শুধুমাত্র টিচিং ক্যারিয়ারে কি নেট সেট থাকে এমনটা কিন্তু নয়। টিচিং এর বাইরে নন টিচিং ক্যারিয়ারও কিন্তু নেট সেটে প্রচুর পরিমাণে থেকে যায়। তাই যারা যারা আজকের এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে বলবো যারা যারা টিচার হতে চাও বা নন টিচিং সেক্টরে যেতে চাও, সবার কিন্তু নেট সেট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ নেট সেট পরীক্ষা পাস করলে সরকারি সেক্টরে এই সমস্ত অপরচুনিটিগুলো তুমি পেয়ে যাবে, তাও শুধুমাত্র নিজের সাবজেক্টকে পড়ে। অন্যান্য জায়গায় সরকারি চাকরির ক্ষেত্রে যেরকম অনেক কিছু তোমাকে পড়তে হয় যেগুলো হয়তো তোমার পছন্দ নয়, কিন্তু তুমি এক্ষেত্রে শুধুমাত্র তোমার নিজের যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেছো, সেই সাবজেক্টটা নিয়ে যেটা তুমি গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করেছো, সেই সাবজেক্টকে কেন্দ্র করেই নেট সেটটা ক্লিয়ার করলে তুমি কিন্তু সরকারি বিভিন্ন সেক্টরে অনেক অপরচুনিটি পেয়ে যাবে। তাই সবাইকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ এই অপরচুনিটিগুলো তোমার খুব কাজে লাগবে এবং এই অপরচুনিটিগুলো কোন কোন জায়গা থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। তো সবাইকে ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার, যেখানে নেট সেট রিলেটেড এবং নেট সেটের পরবর্তীকালে পিএইচডি এবং প্রফেসর বা চাকরি রিলেটেড বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, কারণ এই চ্যানেলে যে আপডেটগুলো তুমি পাবে সেই আপডেট কিন্তু বাংলায় আর কোনো চ্যানেলে তুমি পাবে না। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। তো মেন বিষয় যেটা তোমাদেরকে আমি বলবো, যে নেট সেট কোয়ালিফাই করে ধরো ইউজিসি বা সিএসআইআর নেট, কারণ নেট দু ধরনের হয়, একটা ইউজিসি নেট আর একটা হয় সিএসআইআর নেট। তো ইউজিসি বা সিএসআইআর নেট কোয়ালিফাই করে কোন কোন দিকে তুমি যেতে পারো। যদি তুমি একাডেমিক দিকে যেতে চাও তাহলে কি কি অপশন রয়েছে, রিসার্চের দিকে যদি তুমি যেতে চাও তাহলে কি কি অপশন রয়েছে, আর যদি তুমি কর্পোরেট বা পাবলিক সেক্টরের দিকে যেতে চাও তাহলে কি কি অপশন রয়েছে, প্রত্যেকটা অপশন তোমাকে বলবো। দেন তারপর তোমাকে কোন কোন জায়গা থেকে তুমি সেগুলোকে অ্যাপ্লাই করতে পারবে সেটাও তোমাদেরকে বলবো। তাই শেষ পর্যন্ত পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবে। দেখো, একাডেমিক ক্যারিয়ারের দিকে যদি তুমি যেতে চাও তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ নেট সেট পাস করার পর সেন্ট্রাল ইউনিভার্সিটি বা স্টেট ইউনিভার্সিটি বা ইউজিসি অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে তুমি কিন্তু পড়ানোর জন্য এগোতে পারো। ঠিক আছে, এবার স্যার অনেকেই বলবে স্যার আমি নেট সেট সহজে পাস করে কি ডাইরেক্টলি ইউনিভার্সিটি বা কলেজে পড়ানোকে আমাকে সুযোগ দেবে? হয়তো দেবে না। সেক্ষেত্রে তোমাকে হয়তো পার্ট টাইম ফ্যাকাল্টি বা গেস্ট ফ্যাকাল্টি হিসেবে তোমাকে এখানে পড়ানো শুরু করতে হবে, যেখানে তুমি কিন্তু একটা ক্লাসের বিনিময়ে হয়তো একটা পারিশ্রমিক পাবে এবং সেই পারিশ্রমিকের ওপর ভিত্তি করে তোমাকে কাজ করতে হবে। এবং এই থেকে তুমি তোমার কেরিয়ারকে কিন্তু শুরু করতে পারো। এবং আস্তে আস্তে যত তোমার নেট সেট করার পর তোমার অভিজ্ঞতা বাড়বে, রিসার্চ কেরিয়ার অপরচুনিটি বাড়বে, যত তোমার একাডেমিক স্কোর অনেক ইমপ্রুভ করবে, যত তুমি পিএইচডি করো, যদি তুমি পিএইচডি কমপ্লিট করো তবে এগুলোতে তুমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সুযোগ কিন্তু পেয়ে যাবে। এবং যদি তুমি মনে করো যে আমি রিসার্চের দিকে যাব, তাহলে তুমি পিএইচডি কমপ্লিট করো। পিএইচডি কমপ্লিট করে সরকারি যে সমস্ত রিসার্চ ল্যাব আছে সিএসআইআর বা ডিআরডিও, এই সমস্ত ল্যাবগুলোতে তুমি কাজ করতে পারো, একজন রিসার্চ অ্যাসোসিয়েট বা রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে পারো। তাহলে দুটো অপশন তোমাকে বললাম, যারা টিচারের দিকে এগোতে চায়, যারা রিসার্চের দিকে এগোতে চায়, দুটো দিকই তোমাদেরকে বললাম। ধরো যাদের নেট সেট ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে, নেট সেট ক্লিয়ার হওয়ার পর তুমি ঠিক করলে বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজগুলোতে তুমি প্রথমে একজন গেস্ট ফ্যাকাল্টি হিসেবে ঢুকলে, যেখানে তুমি কি করলে একটা ক্লাসের বিনিময়ে একটা পারিশ্রমিক নিলে এবং তার বিনিময়ে তুমি ওখানে ক্লাস করালে এবং তোমার কি হলো, তোমার পারিশ্রমিকও পেলে এবং তোমার ওখানে অভিজ্ঞতা অর্জন হলো। এইবার আস্তে আস্তে তুমি কি করলে, পড়াতে থাকলে, পড়ানোর সাথে সাথে তুমি পিএইচডি যদি করতে চাও পিএইচডি করলে, বা তোমার রিসার্চের কাজের মধ্যে যুক্ত হলে বিভিন্ন রকম একাডেমিক স্কোরকে তোমার মানে ইমপ্রুভ করলে, দেন তুমি কি করলে এই সমস্ত কলেজ ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা পার্মানেন্ট প্রফেসর হওয়ার জন্য সেখানে কি করলে, অ্যাপ্লাই করলে, বা কলেজ সার্ভিস কমিশনের মধ্যে দিয়ে সেখানে গেলে এবং সেখান থেকে তুমি এই সমস্ত কলেজ ইউনিভার্সিটিতে পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদ হিসেবে কিন্তু জয়েন করতে পারবে, যেটা কিন্তু একটা সরকারি কর্মচারী, মানে একটা সরকারি কাজ তুমি পাচ্ছ, সরকারি ট্যাগ যেটা হয়, সরকারি এমপ্লয়, গভর্নমেন্ট এমপ্লয় ট্যাগ পাবে, তার সাথে সাথে তুমি কিন্তু একজন গ্রেজুয়েটেড অফিসার হয়ে যাবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মানে। ঠিক আছে, এবং যারা মনে করছো আমি পড়ানোর দিকে যেতে চাই না, রিসার্চের
রিসার্চের দিকে যেতে চাই, তাহলে অবশ্যই নেট সেট কোয়ালিফাই করে পিএইচডিটা কমপ্লিট করে নাও, এবং পিএইচডি কমপ্লিট করার পর বিভিন্ন রকম ল্যাব যেগুলো রয়েছে, সিএসআইআর ল্যাব বা ডিআরডিও ল্যাব, এই সমস্ত ল্যাবগুলোতে তুমি কি করতে পারো, একজন রিসার্চ অ্যাসোসিয়েট বা রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে সেখানে কাজ করার জন্য তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। মানে প্রথম নেট সেট দিলে, দেন পিএইচডি কমপ্লিট করলে, পিএইচডি কমপ্লিট করার পর এই সমস্ত ল্যাবগুলোতে তুমি কি করতে পারো, এই সমস্ত ল্যাবগুলোতে তুমি একজন রিসার্চ অ্যাসোসিয়েট বা রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ করার জন্য অ্যাপ্লাই করতে পারো। আর যারা মনে করছে আমি পড়াবোও না বা আমি রিসার্চও করবো না, তাহলে তোমাদের জন্য পাবলিক বা কর্পোরেট সেক্টর যেটা রয়েছে সেই সেক্টরে এগোতে পারো। যেমন বিভিন্ন ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে পিএসইউতে পাবলিক সেক্টর আন্ডারটেকিং যে সমস্ত সেক্টরগুলো রয়েছে সেখানে কাজ করতে পারো, বা একজন রিসার্চ অ্যানালিস্ট হিসেবে এডটেক কোম্পানিতে তুমি কাজ করতে পারো। এডটেক কোম্পানি মানে কি, যারা এডুকেশনের সাথে টেকনোলজিকে নিয়ে কাজ করে। যেমন তোমরা এই চ্যানেলটায় ভিডিওটা যে দেখছো আড্ডা 24/7, এটাও তো একটা এডটেক কোম্পানি। এডটেক কোম্পানি মানে যেখানে পড়াশোনা হচ্ছে, এডুকেশন রয়েছে, তার সাথে সাথে টেকনোলজিও রয়েছে। কিরকম টেকনোলজি? ধরো আমাদের একটা নির্দিষ্ট অ্যাপ রয়েছে, আমাদের নির্দিষ্ট ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের নির্দিষ্ট পুরো টেলিকলার টিম রয়েছে, যারা কিনা পুরো টেকনোলজির দিকটা সামলায়, টেক ব্যাপারটা সামলায়, যাতে করে ছেলেমেয়েরা যে কোনো জায়গায় থাকুক না কেন তারা নিজের ঘর থেকে বসে নিজের জায়গায় থেকে তারা যাতে একজন বেস্ট টিচারের কাছে পড়াশোনা করতে পারে, তার জন্য একটা টেকনিক্যাল টিম বা টেকনোলজিক্যাল টিম তৈরি করা হয়েছে, এবং যার কাজ হচ্ছে তোমাকে শিক্ষা প্রদান করা বা এডুকেশন প্রোভাইড করা, যেটাকে বলে এডটেক কোম্পানি বা এডুকেশন প্লাস টেকনোলজি, এডুটেক বা এডটেক কোম্পানি আমরা বলতে পারি। এই সমস্ত এডটেক কোম্পানিতেও কিন্তু তুমি নেট সেট পাস করার পর একজন কন্টেন্ট রাইটার হিসাবে বা একজন রিসার্চ অ্যানালিস্ট হিসাবে বা তুমি একজন টিচার হিসাবেও কিন্তু এখানে যদি টিচার হতে কেউ চাও, টিচার হিসেবে কিন্তু জয়েন করতে পারো। এটা কিন্তু এখন খুব গ্রোয়িং একটা জায়গা। এই জায়গাগুলোকে তোমাকে কি করতে হবে, এক্সপ্লোর করতে হবে। ঠিক আছে, আমরা ম্যাক্সিমাম জানি যে নেট পাস করলাম, পিএইচডি করলাম, শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছাড়া আমার হাতে আর কোনো রাস্তা নেই। আমি তোমাকে কি বললাম, যারা পড়াতে চাও না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও না, তার রিসার্চের দিকে গেলে সেখানেও বিভিন্ন ল্যাবে তুমি অ্যাপ্লাই করতে পারো। আর যদি তুমি মনে করো আমি পড়াতে চাই কিন্তু আমি ওই দিকটা অনেকটা দেরি হচ্ছে, কিন্তু আমি মানে প্রাইভেট সেক্টর বা কর্পোরেট বা পিএসইউ দেখে এগোতে চাই, তাহলে বিভিন্ন পিএসইউ বা এডটেক কোম্পানি যেগুলো রয়েছে সেগুলোতে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আমি তোমাকে বলি, এই আমাদের আড্ডা 24/7-এই কিন্তু বিভিন্ন ফ্যাকাল্টি এক্সিলেন্স প্রোগ্রাম বলে একটা প্রোগ্রাম হয়, যে প্রোগ্রামে তুমি কিন্তু নেট সেট যদি পাস করে থাকো, তুমি তোমার সাবজেক্টের উপর ভিত্তি করে তুমি অ্যাপ্লাই করতে পারো, এবং সেখানে তুমি ট্রেনিং কমপ্লিট করার পর যদি তোমার দেখা যায় তোমার মধ্যে স্কিল রয়েছে, তোমার মধ্যে পড়ানোর ক্ষমতা আছে, তাহলে হয়তো আমাদের কোম্পানি তোমাকে রেখে দিতে পারে। আর না হলে তোমাকে কি করতে পারে, তোমাকে হয়তো যে সার্টিফিকেটটা প্রোভাইড করা হবে সেই সার্টিফিকেট দিয়ে তুমি অন্যান্য জায়গাতেও অ্যাপ্লাই করলে তোমার স্কিল কিন্তু তোমার মধ্যে যে পড়ানোর স্কিল আছে সেই স্কিলটা তুমি প্রুভ করতে পারবে। বোঝা গেল কি বললাম? এই সেক্টরগুলোকেও কিন্তু তোমাকে এক্সপ্লোর করতে হবে, যেটা কিনা নেট সেট কোয়ালিফাই করার পর প্রচুর স্টুডেন্ট আছে যারা এইগুলোকে ভাবেই না বা এই দিকটা দেখেই না। শুধুমাত্র তাদের লক্ষ্য হচ্ছে নেট সেট, পিএইচডি, দেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তোমাকে ভাবতে হবে অন্যান্য জিনিসগুলো যেগুলো রয়েছে, কিন্তু সেগুলোকে যদি আমরা না ভাবি সেগুলো কিন্তু আমরা কখনোই জানতে পারবো না। এবার যদি তোমাদেরকে আমি বলি যে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট এবং জেআরএফ, জুনিয়র রিসার্চ ফেলোশিপ, এই দুটো নিয়ে কি পার্থক্য? অনেকের মধ্যে এটা কনফিউশন হয়, স্যার নেট অ্যান্ড জেআরএফ ব্যাপারটা কি? নেট জেআরএফ মানে হচ্ছে একটাই পরীক্ষা হয়, ইউজিসি নেট বলে একটা পরীক্ষা হয়, যে পরীক্ষায় যতজন পরীক্ষায় বসছে, ধরে নাও 200 জন যদি পরীক্ষাটা দেয়, 200 জন যদি পরীক্ষাটা বসে মানে পরীক্ষাটা দেয়, তার 6% মানে ধরে নাও 12 জন তোমার নেট কোয়ালিফাই করবে। ঠিক আছে, 12 জন শুধুমাত্র নেট বা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা অনলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কোয়ালিফাই করবে। আর এই 12 জনের মধ্যে একদম টপ র্যাঙ্কার যারা রয়েছে, একদম প্রথম দিকে 1, 2, 3 এরকম যারা রয়েছে, তারা কিসের জন্য কোয়ালিফাই করবে? তারা জেআরএফ বা জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য কোয়ালিফাই করবে। তাহলে জেআরএফ আর নেটের মধ্যে পার্থক্য কি? নেট যদি তুমি বা শুধু নেট যদি কোয়ালিফাই করো তাহলে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল হবে, সাথে সাথে তুমি পিএইচডিও করতে পারবে, কিন্তু সরকার থেকে তোমাকে ইউজিসির তরফ থেকে গভর্নমেন্টের যে স্টাইফেন সেটা তুমি পাবে না। সেক্ষেত্রে তোমাকে অন্যান্য জায়গা থেকে স্টাইফেনের ব্যবস্থা করতে হবে, যার জন্য অলরেডি আমি ভিডিও করে তোমাদের বলে দিয়েছি। আর যারা জেআরএফ কোয়ালিফাই করবে তারা সরকারের কাছ থেকে স্কলারশিপও পাবে, পিএইচডিও করতে পারবে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ কিন্তু তারা দিতে পারবে। এইটাই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। তবে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে,
যে জেআরএফ এর জন্য যদি তুমি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে একজন জেনারেল ক্যাটাগরি যদি হও এবং ছেলে যদি হও সেক্ষেত্রে তোমার বয়স 30 বছর এবং জেনারেল ক্যাটাগরি মেয়েদের ক্ষেত্রে 35 বছর হবে এবং রিজার্ভ ক্যাটাগরিদের জন্য 5 বছর রিল্যাক্সেশন থাকে, এটা তোমরা জানো। কিন্তু নেটের জন্য যদি তুমি অ্যাপ্লাই করো সেখানে কোনো বয়সের সীমারেখা নেই, তুমি যে কোনো বয়সেও তুমি কিন্তু নেটের জন্য অ্যাপ্লাই করতে পারো। এই নেট এবং জেআরএফ এর জন্য অ্যাপ্লাই কিন্তু একটা ফর্মের মধ্যেই হয়, সেটা নেটের যখন ফর্ম ফিল আপ তোমরা করবে সেখানেই তোমাকে বলবে যে তুমি কিসের জন্য অ্যাপ্লাই করছো, অ্যাপ্লাই ফর জেআরএফ অর অ্যাপ্লাই ফর নেট, এরকম তোমাকে বলবে। যদি তুমি তোমার বয়স থাকে তাহলে জেআরএফ এর জন্য, যদি বয়স না থাকে তাহলে নেটের জন্য তোমাকে অ্যাপ্লাই করতে কিন্তু হবে। ঠিক আছে, আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে নেট এবং জেআরএফ। এইবার যদি তোমাদেরকে বলি মানে কেরিয়ার ল্যাডার বা ব্যাপারটা কি হচ্ছে, যে অনেকেই মনে করে থাকে যে শুধুমাত্র যে আমি তোমার যে হব আর কি, প্রফেসর যেটা হব, বা আমি যদি মনে করি যে আমি প্রফেসরই হতে চাই নেট সেট পাস করে, আমার এটাই উদ্দেশ্য, তাহলে সেক্ষেত্রেও আমার একটা কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে শুধুমাত্র নেট সেট পাস করে গেলেই আমি প্রফেসর হয়ে যেতে পারবো এরকম চিন্তাভাবনাটা মাথা থেকে সরিয়ে নিতে হবে। অনেকেই আমরা সিস্টেমকে করাপশন বলি, সিস্টেম করাপ্টেড বা সিস্টেমকে দোষ দিই, কিন্তু আসল দোষটা কিন্তু আমাদের। কারণ একটা মাথায় রাখতে হবে যে যদি তুমি একটা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ানোর চেষ্টা করো বা পড়াতে যাও, সেখানে শুধুমাত্র নেটটা তোমাকে এলিজিবল করে তুলছে, এর সাথে সাথে আরও কিছু জিনিস কিন্তু তোমাদের প্রয়োজন হবে। যেমন তোমার এপিআই স্কোরকে ইমপ্রুভ করতে হবে, যেমন তোমার ডেমনস্ট্রেশন ভালো করতে হবে, যেমন তোমার এক্সপিরিয়েন্স নিয়ে আসতে হবে, এবং হাজারো একটা বিষয় রয়েছে। তার কারণ এত কিছু চেক করা হয় কেন? কারণ তুমি যখন একজন কলেজে প্রফেসর হবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেটা কিন্তু একটা তুমি গ্রাজুয়েটেড লেভেলের অফিসার হতে পারবে। এবং তোমার স্যালারি স্ট্রাকচার যদি তুমি দেখো, একজন কলেজে যখন তুমি প্রথম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে সেক্ষেত্রে কিন্তু তুমি মোটামুটি মাস গেলে মোটামুটি 35 থেকে 40 হাজার টাকা ইনকাম করবে, এবং আস্তে আস্তে যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে যখন অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর পদে যখন তুমি যাবে তখন তোমার ইনকাম কিন্তু প্রায় লাখেরও উপরে চলে যাবে। ঠিক আছে, তাই এই রকম একটা প্রমোশনাল জায়গায় মানে প্রেস্টিজিয়াস একটা জবে যদি তোমাকে ঢুকতে হয়, শুধুমাত্র কি নেট কোয়ালিফাই করাটাই যথেষ্ট? যেমন যদি তোমাদেরকে আমি বলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য শুধুমাত্র মাস্টার ডিগ্রিতে 55%, নেট বা সেট অথবা পিএইচডি করাটা দরকার। ঠিক আছে, মানে ইউজিসির রুল অনুযায়ী তুমি যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও তাহলে শুধুমাত্র তোমাকে নেট সেট পাস করতে হবে, মাস্টার ডিগ্রিতে 55% থাকতে হবে, পিএইচডি করলে ভালো, না করলে কোনো দরকার নেই, এইটা হচ্ছে রুলস। কিন্তু তুমি একটা জিনিস চিন্তা ভাবনা করো, তুমি একটা কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলে পড়াতে যাচ্ছ, সেক্ষেত্রে তোমার যদি শুধুমাত্র নেট সেট পাস করা থাকে তাহলে কিন্তু হবে না। একটা সময় হতো, কারণ সেই সময় স্টুডেন্টের সংখ্যা কম ছিল, কম ছাত্রছাত্রী পাস করতো, সেক্ষেত্রে নেট সেট পাস করাটাই একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বলে মনে করা হতো। কিন্তু এখন কিন্তু নেট সেটের পাশের সংখ্যা বাড়ছে, তো শুধুমাত্র আগে যদি 10 জন পাস করতো এখন হয়তো 40 জন বা 50 জন পাস করছে। তাহলে পাশের হার যেহেতু বাড়ছে, তাহলে সবাই যদি ওই নেট সেটের ওপর বেস করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য মানে সুযোগ পেয়ে যায়, তাহলে কিন্তু অত লোককে সুযোগ দেওয়ার মতো অত কলেজ বা ইউনিভার্সিটি কিন্তু নেই। তার জন্য তোমাকে বাকি ভিড়ের থেকে একটু আলাদা হতে হবে। ভিড় থেকে কি করে আলাদা হবে? হয় তোমাকে পিএইচডি কমপ্লিট করতে হবে, হয় না হলে তোমাকে পড়ানোর অভিজ্ঞতা তৈরি করতে হবে, নিজে ইন্ডিপেন্ডেন্ট কিছু রিসার্চ করতে হবে, তোমার একাডেমিক স্কোরকে বাড়াতে হবে, তোমার এক্সপিরিয়েন্স বাড়াতে হবে, তবেই গিয়ে কিন্তু তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে। এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে প্রমোশন হয়ে তোমার অ্যাসোসিয়েট প্রফেসর, এবং অ্যাসোসিয়েট প্রফেসর থেকে প্রমোশন হয়ে তুমি প্রফেসরের দিকে যেতে পারবে। ঠিক আছে, তবে অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে কিন্তু পিএইচডি বাধ্যতামূলক, তার সাথে 8 বছরের অভিজ্ঞতা এবং 5টি পাবলিকেশন দরকার, এবং প্রফেসরের ক্ষেত্রে পিএইচডি 10 বছরের অভিজ্ঞতা প্লাস 10টি পাবলিকেশন এবং গাইডেন্স দরকার। কেউ যদি মনে করো যে শুধু আমার নেট সেট কোয়ালিফাই আছে, কোথাও অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য ইন্টারভিউ হচ্ছে আমি যদি চলে যাই, তুমি পারবে না। কারণ অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য তোমাকে অবশ্যই পিএইচডি কমপ্লিট হতে হবে, 8 বছরের অভিজ্ঞতা দরকার প্লাস 5টা পাবলিকেশন, রিসার্চ পাবলিকেশন দরকার। এবং প্রফেসরের জন্য যদি তুমি যাও সেখানেও পিএইচডি কমপ্লিট করা দরকার, 10 বছর অভিজ্ঞতা এবং 10টি পাবলিকেশন এবং গাইডেন্স থাকা, পিএইচডিতে কাউকে গাইড করেছো এরকম গাইডেন্স থাকা দরকার। যদি নেট সেট তোমার শুধু কোয়ালিফাই হয়, তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ যেখানে হবে তুমি সেইখানে দিতে যেতে পারবে। তবে আমি তোমাদেরকে বলবো এরকমটা একদম ভেবো না যে শুধুমাত্র আমি নেট সেট কোয়ালিফাই করে গেছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ দিতে যাবো হয়ে যাবে। তারপরেও কিন্তু আমি বলবো তোমাদের তরফ থেকে তোমরা যেসব জিনিসগুলো করা প্রয়োজন সেগুলো তুমি করবে। তাহলে এবার তোমাদের অনেকেরই মনে হচ্ছে যে স্যার কি কি এই মুহূর্তে আমাদের করা দরকার? আমরা নেট সেট ক্লিয়ার করে ফেলেছি বা নেট সেট আমরা ক্লিয়ার করব, কিন্তু করার পর আমাদেরকে ঠিক কিভাবে কি কি জিনিসগুলোর উপর কাজ করা দরকার বা ইমপ্রুভমেন্ট করা দরকার? তোমরা যদি দেখো নেট সেট কোয়ালিফাই করার পর সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এপিআই স্কোর। এপিআই স্কোর মানে হচ্ছে একাডেমিক পারফরমেন্স ইন্ডিকেটর।
কি বললাম, একাডেমিক পারফরমেন্স ইন্ডিকেটর। এই যে ধরো তুমি নেট সেট পাস করে কলেজ সার্ভিস কমিশনে ইন্টারভিউ দিতে গেলে এবং সেখানে তোমার যে মেরিট লিস্টটা হবে কিসের ওপর বেস করে হবে, প্রথম কথা হচ্ছে একাডেমিক স্কোর, যেখানে থাকবে 50% ওয়েটেজ, ডোমেন নলেজ এবং স্কিলের ওপর থাকবে 30% ওয়েটেজ, এবং ইন্টারভিউ পারফরমেন্সের ওপর থাকবে 20% ওয়েটেজ। তার মানে বোঝা গেল তোমার এপিআই স্কোরের ওপর 50% থাকবে। তার মানে ভাবো যে ছেলেটা বা মেয়েটা মাস্টার ডিগ্রি নেট প্লাস পিএইচডি কমপ্লিট করেছে তার এখানে 50% অনেকটা বেশি এগিয়ে চলে যাবে। যার পিএইচডি কমপ্লিট নেই, শুধু নেট সেট করেছে, তার একাডেমিক স্কোর কিন্তু 50%-এ কমে যাবে, সে কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে। তার সাথে সাথে তোমার পাবলিকেশন, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে শর্ট লিস্টিং হবে। মানে তুমি এই যে নেট পাস করেছো, শুধু ঘরে বসে না থাকে পিএইচডির জন্য চেষ্টা করো, বিভিন্ন রিসার্চ পাবলিকেশনের উপর কাজ করো, বিভিন্ন জার্নাল এগুলোকে পাবলিশ করো, তবে গিয়ে তোমার কিন্তু এই পিএইচ স্কোরটা অনেক বেশি ইমপ্রুভ করবে। তার সাথে সাথে তোমার সাবজেক্ট নলেজ, যে সাবজেক্টে তুমি টিচার হতে চাও সেই সাবজেক্টে অন্তত তোমার ভালো রকম নলেজ এবং ডেমনস্ট্রেশন ভালো করে দিতে হবে। আর এই ডেমনস্ট্রেশনের জন্য আমি তোমাকে বলবো অবশ্যই তুমি কোনো একটা জায়গায় পড়াও, কোনো ইনস্টিটিউশনে পড়াও বা নিজের প্রাইভেট কোচিং করাও, কিছু না কিছু করাও, যাতে করে কি হবে তোমার কিন্তু স্কিলটা ডেভেলপ করবে পড়ানোর। এবং যেটা করে আস্তে আস্তে তুমি কি করবে, যখন পড়াতে যাবে মানে ইন্টারভিউতে ডেমো দেবে, তখন কিন্তু তোমার ডেমোটা খুব ভালো হবে এবং সেক্ষেত্রে তোমার 30% ওয়েটেজ কিন্তু থাকবে এবং মাত্র 20% ওয়েটেজ থাকছে কিসের জন্য, ইন্টারভিউ পারফরমেন্সের জন্য। মানে ইন্টারভিউতে যদি তুমি একটু আধটু 19-20ও মানে কোনো উত্তর দাও বা কোনো রকম গন্ডগোল হয়, তাতেও কিন্তু খুব একটা ম্যাটার করবে না, কারণ এপিআই স্কোরটা 50% প্লাস ডেমনস্ট্রেশন হচ্ছে 20%। তাহলে বুঝতে পারছো আসল কোন জায়গাটায় আমরা পিছিয়ে পড়ি, এপিআই স্কোরে আমরা পিছিয়ে পড়ি প্লাস ডেমনস্ট্রেশনে আমরা পিছিয়ে পড়ি। তাই সবাইকে বলবো অবশ্যই করে এপিআই স্কোর এবং ডেমনস্ট্রেশন এই দুটোর ওপর কাজ করো। এপিআই স্কোর বাড়ানোর জন্য নিজেরা যদি তোমাদের নেট ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই করে তোমরা রিসার্চ পাবলিকেশনের ওপর কাজ করো, বিভিন্ন জার্নাল পড়ো, পিএইচডিতে ভর্তি হওয়ার চেষ্টা করো। আর যদি কারোর এখনো পর্যন্ত নেট ক্লিয়ার হয়নি তাদেরকেও বলবো নেট ক্লিয়ার করার সাথে সাথে প্রিপারেশনের সাথে সাথে রিসার্চ পেপার করা, কোন টপিক নিয়ে রিসার্চ করবে সেগুলো নিয়ে পড়াশোনা করা, এইগুলোর উপরে একটু কিন্তু ফোকাস করা শুরু করে দাও। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, ডেমনস্ট্রেশনের ওপর কাজ করো। যদি তোমার নেট ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই করে তুমি কোনো কোচিং খোলো, নিজের পার্সোনাল কোচিং খোলো, বা তুমি কোনো কলেজে গেস্ট ফ্যাকাল্টির জন্য অ্যাপ্লাই করো। আর যদি তোমার নেট না হয়ে থাকে তাহলে পার্সোনালি নিজে বাড়িতে পড়াও, যাতে করে তোমার পড়ানোর অভিজ্ঞতাটা কিন্তু ভালো করে তৈরি হয়। কারণ তোমার আলটিমেটলি কাজ হচ্ছে পড়ানো, তাই পড়াতে গেলে কিন্তু এই ধরনের কাজগুলো তোমাকে অবশ্যই করে নিতে হবে। এবার তাদের কথা বলবো যারা কিনা নন টিচিং কেরিয়ারটাকে বেছে নিতে চায়। এরকম প্রচুর স্টুডেন্ট আমাকে ফোন করে বা মেসেজ করে যে স্যার আমি ইউজিসি নেট কোয়ালিফাই করতে চাই বা ইউজিসি নেট কোয়ালিফাই করেছি, আমার টিচিং কেরিয়ারের দিকে যাওয়ার ইচ্ছা নেই, আমি নন টিচিং কেরিয়ারের দিকে এগোতে চাই। তাহলে আমার জন্য কি কি রয়েছে, তাহলে তোমাদেরকে বলবো তোমাদের জন্য পাবলিক সেক্টর বা পিএসইউর যে জবগুলো রয়েছে সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারো। কোন কোন জায়গা রয়েছে, ওএনজিসি রয়েছে, এনটিপিসি রয়েছে, আইওসিএল রয়েছে, বিএইচইএল মানে ভেল রয়েছে। ঠিক আছে, এখানে এক্সিকিউটিভ বা ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে তুমি কাজ করতে পারো। ঠিক আছে, এখানে সিলেকশনটা হয় সম্পূর্ণ নেট স্কোরের ভিত্তিতে, মানে ইউজিসি নেটে যে নাম্বারটা পেয়েছো তার উপর ভিত্তি করে কিন্তু এখানে তোমার জব হয়ে থাকে। ঠিক আছে, আর যদি তুমি দেখো সরকারি রিসার্চ ল্যাবগুলো তো তুমি কাজ করতে পারো একজন রিসার্চ অ্যাসোসিয়েট বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। যেমন বিভিন্ন সিএসআইআর ল্যাব আছে, ডিআরডিও আছে, আইসিএসএসআর আছে। এবার এই যে রিসার্চ ল্যাবটা দেখে অনেকেই কমেন্ট করবে স্যার আপনি তো বললেন রিসার্চ ল্যাব, সেগুলো সায়েন্সের জন্য, আমরা আর্টসের স্টুডেন্টরা কি করব। এই যে দেখতে পাচ্ছ আইসিএসএসআর হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ, যারা কিনা রিসার্চ করে থাকে শুধুমাত্র সোশ্যাল সায়েন্সের ওপর। ঠিক আছে, তুমি বলতে পারো ডিআরডিও সিএসআইটা কমপ্লিটলি ফিজিক্যাল, মানে যারা পিওর সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য, কিন্তু আইসিএসএসআরটা হচ্ছে কমপ্লিটলি সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য। তুমি এইসব জায়গাও কিন্তু কাজের জন্য অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এবং এখানে তুমি প্রজেক্ট ফেলো, রিসার্চ অ্যাসোসিয়েট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট এই হিসাবে কিন্তু তুমি কাজ করতে পারো। তার সাথে সাথে অন্যান্য কর্পোরেট সুযোগ কি বললাম, যেটা আমি বললাম এডটেক এবং পাবলিশিং। আমি তোমাদের আগেও বলেছি বিভিন্ন পাবলিশার যারা রয়েছে, যারা বই টই পাবলিশ করে, সেই সমস্ত পাবলিশিং হাউসে তুমি কাজ করতে পারো, একজন কন্টেন্ট ক্রিয়েটার বা এডিটার হিসেবে কাজ করতে পারো। আর যদি তুমি মনে করো যে আমি পড়াতে চাই বা দেখো একটা এডটেক কোম্পানিতে পড়ানো ছাড়াও অনেক কাজ থাকে, কন্টেন্টের কাজ থাকে। এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, এই যে পিপিটিটা তৈরি হয়েছে, এই পিপিটির পেছনেও কিন্তু অনেকে কাজ করে, এর পেছনে অনেকে কাজ করে, এই ভিডিওটা এডিট হবে তার পেছনে কাজ করে, এই ভিডিওটা আপলোড হবে তার পেছনে অনেকে কাজ করে। তো এরকম অনেক সেক্টর কিন্তু থাকে।
একটা এডটেক কোম্পানিতে। তো সেই সমস্ত সেক্টরেও কিন্তু নন টিচিং কেরিয়ারের দিকে যারা যেতে চাও তারা কিন্তু এই সমস্ত সেক্টরগুলো দেখতে পারো। কিসের জন্য? কন্টেন্ট ডেভেলপার, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, এইগুলো হিসেবে তুমি কিন্তু কাজ করতে পারো। এই যে আমি ধরো এখানে তোমাদেরকে পড়াচ্ছি, এখানে দেখবে আড্ডা 24/7 থেকে বিভিন্ন বই পাবলিশ হয়। এবার এই যে বইগুলো পাবলিশ হচ্ছে, এই পাবলিকেশনে ধরো ইতিহাসের বই বেরোলো, ভূগোলের বই বেরোলো, জিকের বই বেরোলো, তা প্রত্যেকটা বইয়ের পেছনে কিন্তু সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট যারা রয়েছে তারা কাজ করেন। বিভিন্ন জায়গা থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে তুলে নিয়ে এসে সেগুলো দিয়ে কিন্তু একটা বই তৈরি করা হয়। এবং এক্ষেত্রে তোমার নিজের সাবজেক্টের প্রতি দখল না থাকলে তুমি কিন্তু এটা করতে পারবে না। আর তার জন্যই কিন্তু যারা নেট সেট কোয়ালিফাই করে থাকে কোনো সাবজেক্টে, তারা কিন্তু এক্ষেত্রে বিশেষ গুরুত্ব পেয়ে থাকে। ঠিক আছে? তুমি এরকম হতে পারে যে তুমি নেট সেট কোয়ালিফাই করলে, কোয়ালিফাই করার পর আমাদের যে সমস্ত কোম্পানি রয়েছে, তোমার আমাদের আড্ডা 24/7 বেঙ্গলিতে বলো বা আদার্স যে সমস্ত জায়গায় রয়েছে যারা কিনা এই এডুকেশন প্লাস টেকনোলজি এডটেক কোম্পানি যারা রয়েছে, প্লাস পাবলিশার হিসাবেও কাজ করে, বই বার করে, বিভিন্ন পরীক্ষার জন্য পড়ানো হয়, এই সব জায়গাগুলোতেও তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো, যাতে তোমার সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হিসেবেও তুমি কিন্তু ওখানে বা কন্টেন্ট অ্যানালিসিস হিসেবেও তুমি কিন্তু কাজ করতে পারবে। ঠিক আছে? যারা নন টিচিং কেরিয়ারের দিকে যারা যেতে চাও, আশা করি এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার তোমাদেরকে বলবো, যদি তুমি প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসরের দিকে যাও তাহলে কীরকম মোটামুটি তোমাদের স্যালারি হতে পারে। যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের দিকে যাও তাহলে সপ্তম পে কমিশন যদি দেখো 57,700 টাকা থেকে শুরু, এবং মোট বেতন মোটামুটি সব ধরে 80,000 থেকে 1,25,000 টাকা মতো তোমার ইনকাম হবে। এবং ম্যানেজমেন্ট ট্রেনি পিএসইউতে যদি তুমি জব করো তাহলে 50,000 থেকে 1,60,000 টাকা মোটামুটি সিটিসি নিয়ে তোমার ইনকাম কিন্তু হবে। ঠিক আছে? এবং গেস্ট ফ্যাকাল্টি, অনেকে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে বা পার্ট টাইম ফ্যাকাল্টি হিসেবে কাজ করে, যেখানে তোমার একটা ক্লাস দেওয়া হলো, ধরো আজকের দিনে তুমি ক্লাসে গেলে, কলেজে গেলে, সেখানে তোমাকে 2 বা 3টে ক্লাস দেওয়া হলো, তাহলে 3টে ক্লাস মানে প্রত্যেকটা ক্লাসের জন্য তোমাকে একটা পারিশ্রমিক দেওয়া হচ্ছে। এবং দেখা গেল মাসের শেষে প্রত্যেকটা ক্লাসকে জুড়ে নিয়ে তুমি টোটাল যতগুলো ক্লাস করেছো তার সংখ্যাটাকে যদি ইনটু করো তাহলে মোটামুটি তুমি কিন্তু একটা ভালো টাকা ইনকাম করতে পারো। 50,000 টাকা এখানে হয়তো তোমার দেখে অতিরিক্ত বেশি মনে হচ্ছে, এরকম অনেক কলেজ আছে যেখানে কিন্তু টিচারের সংখ্যা খুবই কম, টিচারের সংখ্যা কম, সেক্ষেত্রে গেস্ট ফ্যাকাল্টি যারা থাকে তাদেরকেই ম্যাক্সিমাম ক্লাস সামলাতে হয়। এবং সেক্ষেত্রে দেখা যায় যে মাসে প্রতিদিনই তাদেরকে ক্লাস নিতে হচ্ছে, 3-4টে করে ক্লাস তাদেরকে নিতে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে যদি সে পার ক্লাসে যদি সে 600 বা 700 টাকা করেও যদি পায়, তাহলে তুমি হিসাব করে দেখো তার কত টাকা হচ্ছে। এটা আমাকে বলতে হবে না, তুমি নিজে হিসাব করে দেখো, তাহলেও কিন্তু তুমি তোমার কেরিয়ারটাকে শুরু করতে পারবে। তাই নেট সেট ক্লিয়ার করে কোনো মানুষ যে পুরোপুরি ঘরে বসে রয়েছে, সে হয়তো নিজে ইচ্ছাকৃত কোনো ঘরে বসে আছে, সে কিছু খোঁজ খবর রাখছে না, আর না হলে সে হয়তো কোনো নিজে ইন্টারেস্টেড নয়, সেই জন্য এগোচ্ছে না। এরকম কখনোই হতে পারবে না কোনো মানুষ নিজে চেষ্টা করছে, ইন্টারেস্টেড হচ্ছে, তবুও সে কোনো জায়গায় যেতে পারছে না। হয় সে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে তার কেরিয়ার শুরু করতে পারে, হয় সে কন্টেন্ট ম্যাটার স্পেশালিস্ট হিসেবে বা কন্টেন্ট ম্যাটার এক্সপার্ট হিসেবে পাবলিশিং হাউসে কাজ করতে পারে, হয় সে কোনো রিসার্চ ইনস্টিটিউটে গিয়ে একজন রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতে পারে। তো বিভিন্ন সেক্টর তার কাছে কিন্তু খুলে যায়। তো তাকে তার মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে যে শুধুমাত্র আমি ঘরে বসে রয়েছি, যতদিন না আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পাবো ততদিন আমি আর কোনো কাজ করব না। এই ধরনের মাইন্ডসেটের লোকজনই যারা রয়েছে তারাই ডিপ্রেশনে ভোগে, এবং এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে তারা কমেন্ট করবে যে স্যার আপনি এতগুলো কথা বললেন, এত সুযোগ ওই সুযোগ, এখন তো কোনো কিছুই আমরা পাই না। আমি তাদের ওপর রাগ করি না, আমি একেবারেই তাদের ওপর রাগ করি না, কারণ এইটা বাস্তব যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়ে চলেছে যে সঠিক রাস্তাটা দেখানোর জন্য মানুষের সংখ্যা কিন্তু খুব কম, খুবই কম। আমার একটাই উদ্দেশ্য, বারবার ভিডিও বানিয়ে তোমাদেরকে এটাই বলা যে নেট সেট কেরিয়ারটা কিন্তু একটা প্রিমিয়াম টাইপ অফ কেরিয়ার। ঠিক আছে? তুমি তোমার সাবজেক্টের দিক থেকে যদি একদম টপ মোস্ট জায়গায় পৌঁছাতে চাও তাহলে নেট সেট একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা, এবং এই পরীক্ষায় পাশ করে তুমি কিন্তু যখনই কোনো সেক্টরে যাবে, তুমি যদি একটা পাবলিশিং হাউসে যাও বা তুমি কোনো এডটেক কোম্পানিতে যেখানেই তুমি যাও না কেন, তোমাকে কিন্তু সেই মর্যাদাটা দেওয়া হবে। তুমি একটা নর্মাল গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করে চলে যাও, তুমি একটা মাস্টার ডিগ্রির সাথে নেট সেট কোয়ালিফাই করে তুমি চলে যাও, গিয়ে বলো যে আমার সাবজেক্ট আমার মাস্টার্স রয়েছে, সাথে আমার নেট সেটও ক্লিয়ার রয়েছে। তুমি দেখো সেই সমস্ত জায়গাতে তোমাকে একটা আলাদা চোখে দেখা হবে, এবং তুমি সেখানে একটা আলাদা মর্যাদা পাবে, অবশ্যই পাবে, এবং সেখান থেকে তোমার কেরিয়ারটা শুরু হবে। তাই আমি তোমাকে বলছি যে নেট সেট ক্লিয়ার করে ঘরে বসে থাকাটা সলিউশন নয়, বাইরে বেরাও,
চেষ্টা করো, আমি তোমাদেরকে যেগুলো বললাম সেগুলোতে চেষ্টা করো, তুমি অবশ্যই একটা ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। হয়তো প্রথমে তুমি যেটা এক্সপেক্ট করছো সেই লেভেলে প্রথমেই পৌঁছাতে পারবে না, ধীরে 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 গ্র্যাজুয়ালি তুমি কিন্তু সেই জায়গায় ইমপ্রুভ করে যেতে পারবে। ঠিক আছে? তো এবার তোমাদেরকে যদি আমি বলি যে কোন কোন জায়গা থেকে তোমরা সার্চ করতে পারো এই জবের ব্যাপারে, তোমরা কোন কোন জায়গা থেকে সার্চ করবে, তো তোমাদেরকে যদি বলি সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতে যদি তুমি মানে অ্যাপ্লাই করতে চাও তাহলে ইউজিসি সিইউ চয়ন পোর্টাল বলে একটা পোর্টাল আছে, সেখানে তুমি দেখতে পারো। এমপ্লয়মেন্ট নিউজ প্রজেক্টস বলে যে ওয়েবসাইট রয়েছে সেখানে তুমি দেখতে পারো, যেখানে বিভিন্ন আইসিএসএসআর এবং সিএসআইআর এর যে প্রজেক্টগুলো সেই সমস্ত মানে তুমি আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। আর এদিকে দেখো স্টেট লেভেল কমিশনের মধ্যে আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলের WBCSC, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, তাদের ওয়েবসাইটটা গিয়ে বারবার খোঁজাখুঁজি করো বা কোনো আপডেট এলে কিনা দেখো, সেখানেও তুমি কিন্তু বিভিন্ন ধরনের আপডেট কিন্তু পেয়ে যাবে, যাতে করে তুমি তোমার কখনো যদি তোমার কোনো হয় তুমি সেখানে অ্যাপ্লাই মানে ভ্যাকেন্সি বেরোয় তুমি তখন অ্যাপ্লাই করতে পারবে। তা না হলে আমি তো আছি, আমি এখানে সমস্ত আপডেট তোমাদেরকে দেবো, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে ফাইনালি যদি তোমাদেরকে আমি বলি যে ইউজিসি নেটের ক্ষেত্রে নিজের রাজ্যের বাইরেও আবেদন করুন, এরকম প্রচুর স্টুডেন্ট রয়েছে। নেট ক্লিয়ার রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে যে সমস্ত সুযোগ সেগুলোর উপরই নির্ভর থাকে। তাহলে নেটটা ক্লিয়ার করার মানে এটা কি? নেট মানে অল ওভার ইন্ডিয়াতে তুমি যেখানেই যাবে সেখানেই তুমি সুযোগ পাবে। তাহলে তুমি রাজ্যের বাইরেও বাইরের রাজ্যগুলোতেও চেষ্টা করো। তার সাথে সাথে RTA মানে কোনো জায়গায় যদি দেখো কোনো সমস্যা হচ্ছে তুমি সেক্ষেত্রে কথা বলো, সুযোগ বুঝে অভিজ্ঞতা অর্জন করুন এবং ভালো প্রতিষ্ঠানে মুভ করুন। অভিজ্ঞতা অর্জন, এক্সপিরিয়েন্স, যেটার উপর আমি বারবার বলছি, নেট সেট ক্লিয়ার করে আমি ঘরে বসে রয়েছি আমাকে লোকজন এসে ঘরে চাকরি দিয়ে যাবে, এরকমটা হয় না বাবা, এরকম হয় না। তোমাকে নিজেকে মাঠে বেরোতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে। তুমি যে সাবজেক্টটায় একটা জিনিস তুমি ভাবো, আজকে তুমি ধরো ভালো পড়াও, তোমার সাবজেক্ট নলেজ ভালো আছে, তোমার এক্সপার্টিস আছে, তুমি যদি সেই জিনিসটা নিয়ে কাউকে যদি না গিয়ে বলো, তুমি যদি না গিয়ে চেষ্টা করো, অ্যাপ্লাই করো, লোকে জানবে কি করে? লোকে তোমাকে বাড়ি থেকে নিয়ে যাবে? এটা কখনো সম্ভব নয়। তো তোমাকে চেষ্টা করে যেতে হবে। সুযোগ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, বরঞ্চ আমি বলবো আগের থেকে সুযোগ এখন অনেক পরিমাণে বেশি। কিন্তু সেই সুযোগটাকে মানুষ কি করছে, তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে 10-20 বছর আগের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাটাই রেখে দিয়েছো বলে এখন তোমাদের মনে হয় নেট সেট ক্লিয়ার করে কোনো রাস্তা নেই, কিন্তু সম্পূর্ণ কথাটা কিন্তু ভুল। নেক্সট দেখো, নিয়মিত ইউজিসি এবং সংশ্লিষ্ট যে ওয়েবসাইটগুলো বললাম সেগুলোকে তোমরা চেক করতে থাকো, যাতে কোথাও কোনো যদি আপডেট আসে সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা জানো ইউজিসি কিন্তু অল ওভার ইন্ডিয়াতে কোন কলেজে কত ভ্যাকেন্সি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের প্রয়োজন রয়েছে, তার লিস্ট কিন্তু ইউজিসি নিজের কাছে রাখে এবং প্রত্যেকটা কলেজের থেকে চেয়ে পাঠায়, সেই অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি বেরোয়। তো এইগুলো তোমাকে দেখতে হবে যে ইউজিসি নিজে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভ্যাকেন্সি বের করে অনেক সময়, এবং সেক্ষেত্রে তোমার সাবজেক্টের ভ্যাকেন্সি বেরোচ্ছে কিনা সেটা তোমাকে দেখে নিতে হবে। আগের বছরই ইউজিসি কিন্তু বের করেছিল এবং বিভিন্ন সাবজেক্টের কিন্তু বিভিন্ন কলেজ অনুযায়ী বের করে। তো এইগুলোকে তোমাকে নিজেকে খোঁজ খবর রাখতে হবে এবং তার সাথে সাথে নিজের পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে। এইবার তোমাদেরকে বলি, যারা যারা মনে করছো যে স্যার আপনি একদম ঠিক বলেছেন, মানে নেট সেট ক্লিয়ার করে আমি এখন একটা রাস্তা খুঁজে পাচ্ছি, দেখো আমি তোমাদের সবাইকে বলি নেগেটিভিটির কোনো জায়গা আমার কাছে নেই। তুমি যদি নেগেটিভ জিনিস খুঁজতে চাও, নেগেটিভ এরকম পৃথিবীর 1000-একটা জায়গা খুঁজে পাবে যেখানে নেগেটিভ পাবে, কিন্তু পজিটিভিটি দেওয়ার মতো মানুষের সংখ্যা খুবই কম। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা আমাকে দেখো, আমি নিজে নেট সেট কোয়ালিফাই করেছি আমার নিজের সাবজেক্টে বহুবার। আমি কি যে তোমাকে কথাগুলো বলছে সেই কি ঘরে আনএমপ্লয়েড হয়ে বসে আছে? নেই বসে। তাহলে আমি যদি না বসে থাকি তাহলে আমার কথা বিশ্বাস করো তোমরাও কিন্তু থাকবে না, এটুকুন গ্যারেন্টি আমি তোমাদেরকে দিতে পারি। তার জন্য অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব নেট বা সেটটা ক্লিয়ার করে নাও। এবার নেট সেটের ক্ষেত্রে আমি তোমাদেরকে আমার তরফ থেকে যে হেল্পটা করতে পারি, আড্ডা 24/7 বেঙ্গলিতে আমি তোমাদের জন্য পেপার 1 এবং পেপার 1 প্লাস জিওগ্রাফির ব্যাচ নিয়ে এসেছি। যে ব্যাচে পেপার 1কে কমপ্লিট করানো হয়েছে, কমপ্লিট PDF পাবে, কমপ্লিট ক্লাস পাবে, PYQs পাবে, মক টেস্ট পাবে, মানে একটা এক্সামে ক্লিয়ার করার জন্য যা যা কিছু দরকার সবটা দেওয়া আছে, সবটা। এবার তুমি বলবে স্যার আপনি এত কিছু দিয়ে রেখেছেন তবুও তো সবাই হয়তো 100% লোক যতজন অ্যাডমিশন নিচ্ছে সবাইকে ক্লিয়ার করে, কেন করে না? তার কারণ তুমি যারা যারা আমার কথাটা 100% মেনে চলে তারাই কিন্তু ক্লিয়ার করে, যারা সেটা মানতে পারে না তারা বছরের শেষে গিয়ে বদনাম করে যে হলো না। আদতে তুমি নিজে গিয়ে দেখবে যে আমি যে কথাগুলো বলেছি ব্যাচে সেই কথাগুলো যদি 100% কেউ মানে তার সিলেকশন হতে বাধ্য, কারণ আমি নিজে যে কথাগুলো বলেছি আমি নিজে সেগুলো আমার লাইফে ইমপ্লিমেন্ট করেছি, রেজাল্ট পেয়েছি, তাই আমি তোমাদেরকে বলেছি।
তাই তোমরা তোমাদের ভরসা যদি রাখতে পারো তাহলে আমার ব্যাচে জয়েন করো। আমি কাউকে ফোর্স কখনোই করব না, ফোর্স আমি কখনোই কাউকে করি না যে জোর করে আমার ব্যাচে অ্যাডমিশন নাও, কারণ আমি নিজে বিশ্বাস করি আমার ব্যাচে যারা অ্যাডমিশন নেবে নেট সেটের জন্য তারা সব থেকে বেস্ট জায়গাটা অ্যাডমিশন নেবে এবং বেস্ট কোয়ালিটি তারা পাবে। এইটুকুন গ্যারেন্টি আমি তোমাদেরকে দিতে পারি, আমার এর থেকে বেশি কিছু বলে কাউকে প্রমাণ করার দরকার নেই। তাই তোমাদেরকে বলবো যারা যারা ইচ্ছুক পেপার 1 বা পেপার 1 প্লাস জিওগ্রাফির ব্যাচটা নিতে, তারা কিভাবে নিতে পারে তাদেরকে আমি বলে দেবো। দেখো তোমার সাবজেক্ট যদি জিওগ্রাফি হয় তাহলে তুমি পেপার 1 প্লাস জিওগ্রাফির ব্যাচটা নেবে, যেখানে লাইভ প্লাস রেকর্ডেড পাবে। আর যারা পেপার 1 অন্য সাবজেক্টে শুধু পেপার 1 এর জন্য ব্যাচ নিতে চাও, তাহলে পেপার 1 এর ব্যাচটা কিন্তু রেকর্ডেড ফরম্যাটে তোমরা পাবে। ঠিক আছে, এবার এই ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য অবশ্যই করে যেমনটা বলি আড্ডা 24/7 এর অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নাও। কি করে ইনস্টল করবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, লিঙ্ক পেয়ে যাবে, ইনস্টল করতে পারো। বা প্লে স্টোরে চলে যাও, আড্ডা 247 লিখলেও ইনস্টল করতে পারবে, বা কিউআর কোডটা দিয়েও তুমি কিন্তু স্ক্যান করে ইনস্টল করতে পারবে। তাই অ্যাপটা সবার আগে ইনস্টল করো। অ্যাপটা ইনস্টল করার পরই দেখবে তোমার কাছে প্রথম চলে আসবে তোমার নাম, মেল আইডি, ওটিপি, যা যা ফোন নাম্বার সেগুলো দেবে। দেওয়ার পর দেখবে প্রথমেই চলে আসবে সিলেক্ট ইউর এক্সাম। এই সিলেক্ট ইউর এক্সাম থেকে দেখবে স্টেট এক্সাম বলে অপশন আসবে। স্টেট এক্সাম থেকে নিচে ওয়েস্ট বেঙ্গল অপশনটাকে ক্লিক করে দেবে। ওয়েস্ট বেঙ্গল আসার পর দেখবে উপরের দিকে ওয়েস্ট বেঙ্গল লেখাটা চলে আসবে। ওয়েস্ট বেঙ্গল লেখা থেকে তুমি দেখবে নিচের দিকে স্টোর বলে অপশনটা তোমার কাছে চলে এলো। স্টোর, এই স্টোর বলে অপশনটা যেই মুহূর্তে তোমার কাছে চলে এলো, স্টোরে ক্লিক করার সাথে সাথে তুমি দেখবে তোমার কাছে এরকম একটা অপশন খুলে যাবে, যেখানে তুমি দেখতে পাবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে অপশন থাকবে, যেখানে তুমি ভিউ অল অপশনটায় যদি তুমি ক্লিক করো, ভিউ অলে ক্লিক করলে দেখবে অনেকগুলো এক্সামের লিস্ট তোমার কাছে তুমি দেখতে পাবে। তার মধ্যে ইউজিসি নেট বেঙ্গলি বলে যে অপশনটা রয়েছে সেটাই যদি তুমি ক্লিক করো, তুমি দেখবে এখানে 2099 এর একটা ব্যাচ পাবে, যেটা কিনা শুধু পেপার 1 এর ব্যাচ। আর যেটা 6099 এর ব্যাচ পাবে, এটা 6099 লেখা থাকবে অ্যাপে, এবং যেটা হচ্ছে তোমার পেপার 1 প্লাস জিওগ্রাফির ব্যাচ। তোমার যেটা মনে হয়, যদি জিওগ্রাফি হয় এটা আর যদি পেপার 1 হয় এটা, ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই তুমি দেখবে এখানে ইউজ কয়েন পাবে, ইউজ কয়েন করে তুমি বাই নাও করে ব্যাচটা নিয়ে নিতে পারো। আর এক্ষেত্রে পেপার 1 এর ক্ষেত্রে ইউজ কয়েন করে তুমি বাই নাও করে ব্যাচটা তুমি নিয়ে নিতে পারো। আর যদি ব্যাচ নিতে গিয়ে কোনো সমস্যা হয়, কোনো অসুবিধা হয়, তুমি আমার ক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে 8583890659। এখানে তুমি নেট সেট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। কি লিখবে? নেট সেট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আর যদি তোমার সাবজেক্ট জিওগ্রাফি হয় তাহলে তুমি নেট সেট জিওগ্রাফি লিখে আমাকে মেসেজ করবে। কি করবে? নেট সেট জিওগ্রাফি লিখে তুমি আমাকে কি করবে? হোয়াটসঅ্যাপ করবে। আমি তোমাদের যা যা যাবতীয় সমস্যা আছে সব কিছু আমি হ্যান্ডস অন, মানে তোমাকে হাতে ধরে সেটাকে আমি শিখিয়ে দেবো। ঠিক আছে? আর আমার কাছে যারা অ্যাডমিশনও নেয় প্রত্যেকে তুমি গ্রুপে জয়েন করার পর জানতে পারবে, আমি প্রত্যেককে নিজে ইন্ডিভিজুয়ালি সবাইকে ফোন করি, কোনো অন্য টিমকে দিয়ে নয়, এবং তাদেরকে হাতে ধরে দেখিয়ে দিই যে কীভাবে তারা ক্লাস করতে পারবে, কোথা থেকে পিডিএফ পাবে, সবটা নিজে ফোন করে হাতে ধরে। যদি মিথ্যে বলে থাকি, যারা অ্যাডমিশন নিচ্ছ তারা ভিডিওটা দেখলে কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। আমি হাতে ধরে সবাইকে বলে দিই, এবং ক্লাস চলাকালীনে যদি কারোর সমস্যা হয় আমি হাতে ধরে নিজে ফোন করে বা ফোন রিসিভ করে সেটা সমাধান করি। কোনো অন্য কারোর উপরে ভরসা নয় করি না, কারণ আমার স্টুডেন্ট যারা আমাকে দেখে ভরসা করে ভর্তি হচ্ছে তাদের সম্পূর্ণ দায়িত্ব আমার। তাই আমি তোমাদেরকে বলবো, আমাকে যদি ভরসা করো, সৌভিক স্যারকে যদি তোমরা ভরসা করো, তাহলে ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। তোমরা কোনোভাবে ঠকবে না, বরঞ্চ তোমরা তোমাদের কেরিয়ারের দিকে, একটা সাফল্যের দিকে এগোনোর একটা রাস্তা তোমরা তৈরি করবে। এটুকুনি বলার ছিল। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবে ভিডিওটা। আর কোনো বক্তব্য থাকলে, কোনো কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে সবার সাথে তোমাদের অন্য ভিডিওতে। টাটা।